নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হয়। এছাড়া এই ডিসক্রিপশন লিঙ্কে আপনারা আমাদের ব্লগের অ্যাড্রেস পেয়ে যাবেন www.icsgwbcs.com। আমাদের ব্লগে এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর সাথে পিডিএফও আপলোড করা হয়। এছাড়া আমাদের ফেসবুক পেজে লক্ষ্য রাখতে পারেন, আমরা মক টেস্টের আয়োজন করে থাকি WBCS প্রিলিমস এবং মেন্স পরীক্ষার আগে। আজকের এই ভিডিওটিতে আমরা অক্টোবর 2021-এর পার্ট 1-এর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে ন্যাশনাল নিউজগুলো দেখে নেব। প্রথমে যে নিউজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিএম গতিশক্তি স্কিম। এটা ভারতবর্ষে লঞ্চ করেছেন পিএম। একটি ন্যাশনাল মাস্টার প্ল্যান ফর সিঙ্ক্রোনাইজিং কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার। বিভিন্ন টাইপের কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচারকে বুস্ট আপ করবে। 2019-এর বাজেটে এই স্কিমে 110 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল। এর আন্ডারে 11টি ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপ করা হবে, 2টি ডিফেন্স করিডোর ডেভেলপ করা হবে। এছাড়া 4G কানেক্টিভিটি দেওয়া হবে গ্রামগুলোকে। 17,000 কিলোমিটারের গ্যাস পাইপলাইন তৈরি করা হবে, 2 লাখ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হবে। এছাড়া 200টি নতুন এয়ারপোর্ট, হেলিপোর্ট এবং ওয়াটার এরোড্রোম তৈরি করার প্ল্যান আছে। বোঝাই যাচ্ছে অনেকগুলো মিনিস্ট্রির আন্ডারে ডিফারেন্ট কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচারের ওপর এই স্কিম কাজ করবে। এরপরে আরও দুটি স্কিম নিয়ে যে নিউজ সেটা দেখে নেব। অমৃত 2.0। অমৃত মিশন বলতে অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন 2.0। এর টার্গেট হচ্ছে ওয়াটার সিকিওর করা। আগে 500টি শহরকে ছিল, এখন সেটা 4,700 শহরকে কভার করবে। এছাড়া আত্মনির্ভর হওয়া, এটা এই স্কিমের একটি লক্ষ্য। এই স্কিমটি মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের আন্ডারে রান করছে। এছাড়া SBM 2.0, স্বচ্ছ ভারত মিশন 2.0, এটাও লঞ্চ করা হয়েছে। এর টার্গেট হচ্ছে 1 লাখের নিচেও পপুলেশন যাদের, যে সমস্ত শহরের, তাদেরও ODF ফ্রি করা, ODF প্লাস ওপেন ডেফিকেশন ফ্রি করার টার্গেট নেওয়া হয়েছে। এছাড়া অবজেক্টিভ রয়েছে স্যানিটেশনের দিকে নজর দেওয়া হবে। এছাড়া ওয়েলবিং অফ ইনফর্মাল ওয়েস্ট ওয়ার্কার, ইনফর্মাল সেক্টরে ওয়েস্ট ওয়ার্কার মানে জঞ্জাল সাফাই কর্মী যারা আছে তাদের ক্ষেত্রে নজর দেওয়া হবে। এছাড়া সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরও নজর দেওয়া হবে এই স্কিমের আন্ডারে। এই স্কিমের দুটো পার্ট আছে, একটা রুরাল পার্ট, একটা আরবান পার্ট। রুরাল পার্ট রান করে মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে এবং আরবান পার্ট রান করে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের আন্ডারে। এরপরের যে নিউজটি সেটা খুব ইন্টারেস্টিং। 1 ডিসেম্বর থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2019-20 1 ডিসেম্বর থেকে ইথানল ব্লেন্ডেড পেট্রোল, এই যে কনসেপ্টটা, ইথানলের ওপর ইনসেন্টিভকে বাড়িয়েছিল। এবছর 2020-21 সালের 2021-এর অক্টোবর থেকে এই ইনসেন্টিভকে আবার ডাবল করেছে। ইথানল ব্লেন্ডেড পেট্রোল, এটা হচ্ছে পেট্রোল যে ফুয়েল রয়েছে তার সাথে ইথানলকে মিক্স করা হয়। আগে এটা ছিল 10%, এখন মিক্সিংয়ের আপার লিমিট করা হচ্ছে 20% ইথানল মেশানো যাবে পেট্রোলের সাথে। 2003 সালে এই স্কিম প্রথম চালু করা হয়। এইটি একটি লক্ষ্য হচ্ছে ইকো ফ্রেন্ডলি ফুয়েল তৈরি করা। ইথানল একটি বায়োফুয়েল হিসেবে কাজ করে এবং কম পরিবেশের পক্ষে কম দূষণকারী একটি বস্তু। এবং এর ফলে যেটা হয়, ইথানল প্রকিউরমেন্ট বাড়ে। অয়েল মার্কেটিং কোম্পানি যারা আছে, যারা অয়েলকে মার্কেট করে, তারা এই ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের জন্য ইথানল প্রকিউর করে। কাদের থেকে করে? সুগার মিলগুলো থেকে করে। সুগার প্রোডাকশানের সময় ইথানল একটি বাই প্রোডাক্ট। সুগারের তৈরি করার সময় মোলাস তৈরি হয়, মোলাসেস থেকে ইথানল প্রোডাকশন হয়। এটার ফলে সুগার ম্যানুফ্যাকচারিং যে কনসার্ন ফার্মগুলো আছে এবং সুগার ফার্মার যারা রয়েছে তারা লাভবান হয়। তো এর দুটোই এফেক্ট আছে, একটা প্রকিউরমেন্টের দিক থেকে সুগার ফার্মাররা উপকৃত হচ্ছে এবং ফুয়েলটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এছাড়া অয়েল ইম্পোর্ট যে বিল রয়েছে, যেহেতু ইথানলটা এখান থেকে প্রডিউস হচ্ছে, তো অয়েলের ইম্পোর্ট বিলও কিছুটা কমে। সব মিলিয়ে ইথানল ব্লেন্ডেড প্রোগ্রাম খুব সাকসেসফুল একটা প্রোগ্রাম এবং এটা ইনসেন্টিভটাকে আরও ডাবল করা হয়েছে। এরপরে দেখবো আমরা খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কমিশন, KVIC, একটি ভারতবর্ষের ভারত সরকারের একটি সংস্থা, খাদি প্রোডাকশনের সাথে জড়িত, খাদি কাপড়। তারা রেকর্ড একটি করলো, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ন্যাশনাল ফ্ল্যাগ তারা লেতে ডিসপ্লে করেছে, যার হাইট 225 ফিট এবং উইডথ হচ্ছে 150 ফিট। লেতে এই ফ্ল্যাগটা ডিসপ্লে করা হয়েছে। এরপরের নিউজটি হচ্ছে আইদ্রোন ICMR লঞ্চ করেছে। আইদ্রোন প্রোগ্রামে ভ্যাকসিন ডেলিভার করা হচ্ছে রিমোট এরিয়াজে। এটা প্রথম শুরু হয়েছে মণিপুরের কারাং অঞ্চল।
কারাং আইল্যান্ড, যেটা লোকতাক লেকে অবস্থিত, সেই কারাং আইল্যান্ডের মানুষদের ভ্যাকসিন ডেলিভারি করার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে আইসিএমআরের তত্ত্বাবধানে। তো এছাড়াও মণিপুর ছাড়াও নাগাল্যান্ড এবং আন্দামান নিকোবরে এই প্রোগ্রামটি রান করা হয়েছে। প্রকিউরমেন্ট সাইট, যেখানে পিডিএসের জন্য দ্রব্য সামগ্রীকে কেনা হয় মিনিমাম সাপোর্ট প্রাইসে, ন্যূনতম সহায়ক মূল্যে। এবং আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সাইট, যেখানে আমাদের দেশের বেনিফিশিয়ারিদের এটা ডিস্ট্রিবিউট করা হয়। তো এই প্রকিউরমেন্ট সাইটটা মেনলি হয় যারা বেশি প্রোডাকশন করে এই খাদ্য এই বস্তুগুলোর, যেমন পাঞ্জাব হরিয়ানা থেকে প্রকিউরমেন্টটা ম্যাক্সিমাম হয়। আর ডিস্ট্রিবিউশন হয় যেখানে ডেফিসিয়েন্ট রিজিয়ন, যেখানে প্রোডাকশন বেশি হয় না, যেখানকার বেশি বেনিফিশিয়ারি রয়েছে যেসব স্টেটে, সেখানে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার আছে, যেমন পাঞ্জাব হরিয়ানা, এই দুটো স্টেট থেকে, পাঞ্জাব থেকে 27% প্রকিউরমেন্ট হয়, হোয়ারাজ মাত্র 1% ডিস্ট্রিবিউশন পাঞ্জাবে হয়। ঠিক উল্টোটা ঘটে বিহারের ক্ষেত্রে, সেখানে প্রকিউরমেন্ট খুব কম হয় কিন্তু ডিস্ট্রিবিউশন সব থেকে বেশি হয়। তো এটা আবার কৃষকদের মূল্য পেতে খুব সাফার করতে হয়, কারণ বিহারের কৃষকরা সেই ন্যূনতম মূল্য, সহায়ক মূল্যেই বিক্রি করতে বাধ্য হয় ফসলকে, কারণ সেখানে যেহেতু প্রকিউরমেন্টটা কম হচ্ছে। কিন্তু পাঞ্জাব হরিয়ানা যেহেতু প্রকিউরমেন্ট বেশি হচ্ছে, সেখানে তারা ন্যূনতম সহায়ক মূল্যর থেকেও ওপরে মূল্যতে বাজারে বিক্রি করতে পারে। তো এরকম একটা মার্কেট ডিস্টরশন ঘটে এর ফলে, তার ফলে কিছু স্টেট লাভবান হয়, কিছু স্টেট ক্ষতির মুখ দেখে আর কি। তো পিডিএস সিস্টেমের এই মেকানিজমটা জানা একটু জরুরি। এরপরের নিউজটি হচ্ছে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, ইপিআর, ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। এটা একটা সার্টিফিকেট। এটা কাদের এই রেসপন্সিবিলিটিটা রয়েছে? যারা প্লাস্টিকের প্রডিউসার, তারা যে প্লাস্টিক প্রডিউস করে তাদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে এই প্লাস্টিকটাকে বাজার থেকে কালেক্ট করে রিসাইকেল করা। 2021-22 এই টার্গেটটা তাদের 35% অফ দেয়ার প্রোডাকশান তাদেরকে রিসাইকেল করতে হবে, রিকালেক্ট করতে হবে। 2022-23 এটা 70% এবং 2024 এটা 100%। এই রেসপন্সিবিলিটিটা 100% প্লাস্টিক প্রডিউসারদের নিতে হবে। এরপরে আমরা ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখতে পাচ্ছি। চায়না তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রয়েছে, বিআরআই ইনিশিয়েটিভ, তাতে একটা ইন্টারন্যাশনাল সার্ভেতে দেখা যাচ্ছে $385 বিলিয়ন তারা আউটলে করেছে। 42টা দেশ তারা পাওয়া গেছে যাদের চায়নার প্রতি যে লোন রয়েছে, ডেট রয়েছে, সেটা সেই সব দেশগুলির জিডিপির 10%, তারও বেশি। তার মানে কি হিউজ পরিমাণ ডেট দিয়ে চায়না এই দেশগুলোকে দিয়ে রেখেছে। চায়নার ডেটের ম্যাক্সিমাম রেসিপিয়েন্ট হচ্ছে রাশিয়া, ভেনেজুয়েলা, অ্যাঙ্গোলা এবং ইন্ডিয়া 23 নম্বর স্থানে রয়েছে। এরপর নিউজটি হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে একটা জয়েন্ট এক্সারসাইজ হয়েছে, মিত্র শক্তি। এটি একটি কাউন্টার টেররিজম এক্সারসাইজ, কমব্যাট ট্রেনিং, মিলিটারি এক্সারসাইজ। এরপরের নিউজটি হচ্ছে রাশিয়া একটি মুভি শ্যুট করেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এটা পৃথিবীতে প্রথম এই ঘটনা ঘটলো, মানে স্পেসেই ঘটলো, তবে পৃথিবী থেকে প্রথম স্পেসে গিয়ে মুভি শ্যুট রাশিয়া থেকে করা হলো। যে ফিল্মের ডিরেক্টরের নাম ক্লিন শিপেঙ্কো। এই স্পেসশিপ সুয়েজ MS-19 করে তারা স্পেসে যান। এর পরবর্তী প্রজেক্ট ঘোষণা হয়েছে নাসা, স্পেস এক্স এবং টম ক্রুজ, এই তিনজন বা তিনটি সংস্থা তাদের এরা মিলে একটি স্পেসে সিনেমা শ্যুট করবে। 4 নম্বর নিউজটি হচ্ছে October 1 চায়নার ন্যাশনাল ডে। তো ন্যাশনাল ডে হিসেবে সেলিব্রেট করে চায়না। সেদিন আবার চায়না তাইওয়ানে অনেকগুলো বোমারু বিমান পাঠিয়েছিল, এয়ারক্রাফট। তো তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইংওয়েন তাতে খুব রিটালিয়েট করেছেন এবং চায়না তাইওয়ানের একটা ডিস্টার্বিং রিলেশনশিপ রয়েছে, এটা আমরা জানি। এরপরের নিউজটি হচ্ছে আব্দুল কাদির খান, যাকে পাকিস্তানের ফাদার অফ পাকিস্তানস নিউক্লিয়ার বোম বলা হয়। ইনি একজন অ্যাটমিক সায়েন্টিস্ট। ইনি রিসেন্টলি মারা গেলেন। পাকিস্তানের যে নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ হয়েছে তার মোটামুটি সম্পূর্ণ কৃতিত্বই ইনিই দাবি করেন। ইনি ভারতের ভোপালে জন্মেছিলেন, পার্টিশনের সময় পাকিস্তানে যান। এর পরের নিউজটি খুব ইন্টারেস্টিং। কুনমিং বায়োডাইভার্সিটি ফান্ড, চায়না প্লেজ করেছে যে তারা এই বায়োডাইভার্সিটি ফান্ডে $293 মিলিয়ন প্লেজ করেছে দেবে। এই ফান্ডটিকে তারা বলেছে এই ফান্ডটা ডেভেলপিং কান্ট্রিজের বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য ব্যবহার করা হবে। বেইজিং বা চায়না হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট পলিউটার।
তবে অন্যান্য যে ডেভেলপ কান্ট্রিরা রয়েছে তারা বলছে এরকম একটা মেকানিজম অলরেডি রয়েছে যার নাম গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি। তো এখানে নতুন ফান্ড তৈরি করার কোনো যুক্তি তারা দেখেনি। তবে চায়না যে নতুন ফান্ড তৈরি করেছে তার নাম কুনমিং বায়োডাইভার্সিটি ফান্ড। এর পরের নিউজটি হচ্ছে ওসো ওক, OSOWOG, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড। এই ইনিশিয়েটিভটা নরেন্দ্র মোদী প্রপোজ করেছিলেন ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যার হেডকোয়ার্টার গুরগাঁও বা গুরুগ্রামে। তার প্রথম যে সভা হয়েছিল সেখানে। এটি একটি যুগান্তকারী ইনিশিয়েটিভ হতে পারে ভারতের পক্ষে এবং দেশের পৃথিবীর পক্ষে। এটা সোলার এনার্জিকে অ্যাক্রস দ্য বর্ডার সাপ্লাই করার একটি ইনিশিয়েটিভ। ইন্ডিয়া এখানে একটা এজ রয়েছে ইন্ডিয়ার, যে ইন্ডিয়ায় পৃথিবীর মধ্যে সবথেকে কস্ট এফেক্টিভ সোলার এনার্জি প্রোডাকশান কান্ট্রি। কারণ রুফটপ সোলার প্রোডাকশানে ইন্ডিয়াতে পার মেগাওয়াট আওয়ারের খরচা $66, যেটা চায়নায় $68। তো সেক্ষেত্রে ইন্ডিয়া যেহেতু কস্ট এফেক্টিভ, ইন্ডিয়াতে এই এনার্জি প্রডিউস করে ইন্ডিয়া এক্সপোর্ট করতে পারবে এবং অন্যান্য দেশকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি সাপ্লাই করতে পারবে। ইনিশিয়েটিভটার নাম মনে রাখা জরুরি, OSOWOG, OSOWOG। পরে আমরা ইকোনমি রিলেটেড নিউজগুলো দেখে নেব। পশ্চিমবঙ্গের পক্ষে একটি সুখবর, পশ্চিমবঙ্গ নেট পার ক্যাপিটা ইনকাম গ্রোথ এই ক্যাটাগরিতে 2020-21 ফিনান্সিয়াল ইয়ারে নাম্বার 1 স্টেট হিসেবে নির্বাচিত হয়েছে। যেখানে ওয়েস্ট বেঙ্গলের গ্রোথ 7.16%, সেখানে অল ইন্ডিয়ার অ্যাভারেজ -3.99%। এটা ওয়েস্ট বেঙ্গলের পক্ষে খুব ভালো একটি খবর। এর পরের নিউজটি হচ্ছে প্যান্ডোরা পেপার্স লিক হয়েছে। 300 ভারতীয়র নাম সেখানে পাওয়া গেছে। আমরা জানি সুপার রিচ, যারা আলট্রা রিচ পার্সোনালিটিস, তাদের নাম এই পেপারে আছে। এর আগে এই ধরনের একটি পেপার বেরিয়েছিল যার নাম পানামা পেপার। এবার বেরিয়েছে প্যান্ডোরা পেপার্স। এই ক্ষেত্রে দুটো মেকানিজম থাকে। একটা হচ্ছে ট্রাস্ট ফর্ম করে এইসব আলট্রা রিচ লোকেরা, এবং ট্যাক্স হেভেন যেসব দেশ রয়েছে, যেসব দেশে ট্যাক্স খুব কম, ট্যাক্স রেট, সেখানে তাদের ট্যাক্স হেভেন বলে, সেখানে অফ দ্য শেলফ কোম্পানি তৈরি করে। হ্যাঁ, এই ধরনের কোম্পানি কোনো ইতিহাস নেই, তারা কোনো কাজ করে না। তো এই সমস্ত কোম্পানিতে আমাদের দেশ বা অন্যান্য দেশ থেকে ইনভেস্টমেন্ট পাঠানো হয়, ঘুরে সেই ইনভেস্টমেন্ট আবার দেশে ফিরে আসে। তো এতে আলট্রা রিচদের ইনভেস্ট করার একটা জায়গা এবং ট্যাক্স লুকোনোর একটা জায়গা তৈরি হয়। এখানে কিছু রেডিমেড কোম্পানি তৈরি করা, এই রেডিমেড কোম্পানিগুলোকেই অফ দ্য শেলফ কোম্পানি বলা হয়। তো এখানে 300 জন ভারতীয়র নাম এসছে। এরপরের নিউজটি হচ্ছে মুডি, যে ইকোনমিক রেটিং এজেন্সি রয়েছে, তারা ভারতের যে ক্রেডিট রেটিং সেটাকে নেগেটিভ থেকে স্টেবল করেছে। কোভিড পিরিয়ডে আমাদের সভারেন ক্রেডিট রেটিং নেগেটিভ হয়েছিল, এখন সেটাকে তারা স্টেবল করেছে। এরপরের নিউজটি হচ্ছে PM মিত্র স্কিম। মিত্র বলতে মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল। তো এই PM মিত্র স্কিমে বেশ কিছু মেগা ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল রিজিয়ন ভারতবর্ষে তৈরি করার প্ল্যান কেন্দ্রীয় সরকার করছে। পরের নিউজটি হচ্ছে এয়ার ইন্ডিয়াকে টাটাকে বিক্রি করা হয়েছে। আমরা জানি টাটা সন্স এয়ার ইন্ডিয়াকে কিনেছে। টাটা সন্সের একটি শাখা রয়েছে যার নাম ট্যালাস প্রাইভেট লিমিটেড, তারা এয়ার ইন্ডিয়াকে কিনেছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং মহারাজা, এই তিনটে এন্টিটিকে একসাথে তারা কিনে নিয়েছে। এয়ার ইন্ডিয়ার একটা ইতিহাস রয়েছে। 1932 সালে JRD টাটা এয়ার ইন্ডিয়া তৈরি করেন। এটার নাম ছিল তখন টাটা এয়ারলাইন্স। প্রথম ফ্লাইট করাচি থেকে বোম্বেতে ফ্লাই করেছিল। JRD টাটা নিজেও পাইলট ছিলেন। এরপর 1946 সালে টাটা এয়ারলাইন্সকে পাবলিক কোম্পানি করা হয়, এয়ার ইন্ডিয়া লিমিটেড নাম দেওয়া হয়। 1948 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর 49% স্টেক অ্যাকোয়ার করে। 1953 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এয়ার ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করে। 2007 সালে এয়ার ইন্ডিয়াকে মার্জ করে ইন্ডিয়ান এয়ারলাইন্সের সাথে, যেটা শুধু ডোমেস্টিক রুটে ফ্লাই করতো। 2012 সালে এয়ার ইন্ডিয়া যখন ঢুকতে শুরু করে, তার আগে থেকেই তখন 67,000 কোটি টাকা তাদের বাজারে দেনা ছিল। এই সময় গভর্নমেন্ট 30,000 কোটি টাকার একটা বেল আউট প্ল্যান লঞ্চ করে। মে 2018-তে গভর্নমেন্ট প্রথম অ্যাটেম্প করে যে এয়ার ইন্ডিয়া স্টেক সেল করবে, 76% স্টেক, কিন্তু কোনো বিডার আসেনি। জানুয়ারি 2020-তে গভর্নমেন্ট সেকেন্ড অ্যাটেম্প নেয় 100% স্টেক সেল করার। অক্টোবর 2020-তে গভর্নমেন্ট কনফার্ম করে যে টাটা সন্স তাদের যে সাবসিডিয়ারি
টেলাস প্রাইভেট লিমিটেড, তারা এই বিডিংয়ে সফল হয়েছে এবং টেলাস ইন্ডিয়া লিমিটেডকে এয়ার ইন্ডিয়া বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরের নিউজটি মিনিমাম অল্টারনেট ট্যাক্স নিয়ে, এমএটি, খুব গুরুত্বপূর্ণ নিউজ ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে এবং ইন্ডিয়ার ক্ষেত্রেও। একটা গ্লোবাল মাইলস্টোন রিচ করেছে, যেখানে 136টি দেশ রাজি হয়েছে তারা মিনিমাম অল্টারনেট ট্যাক্সের ক্ষেত্রে 15% ট্যাক্স আরোপ করা হবে। এক্ষেত্রে এটা কোন ক্ষেত্রে, যখন কোনো প্রত্যেকটি দেশই এই আইন তৈরি করবে যে সমস্ত কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ $864 বিলিয়ন বেশি, তাদের ওপর এই কর আরোপ করা হবে। এক্ষেত্রে যদি কোনো কোম্পানি কোনো একটি দেশে ব্যবসা করছে, সেখানে হয়তো ট্যাক্স রেট খুব কম বা ট্যাক্স হেভেন, সেখানে ট্যাক্স মিনিমাম একদম, এখানে তাদের কোনো রেভিনিউ থেকে ট্যাক্স দিতে হচ্ছে না, সেক্ষেত্রে সেই কোম্পানির যেটা হোম কান্ট্রি, তারা কিন্তু সেই কোম্পানির ওপর ট্যাক্স আরোপ করতে পারবে এই আইনের আওতায়, মিনিমাম অল্টারনেট ট্যাক্স, এবং সেটা হবে 15%। তবে এক্ষেত্রে 136টি দেশ রাজি হলেও কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এরা অ্যাবসেন্ট ছিল এই ভোটিং থেকে, তারা রাজি হয়নি। এবং বেশিরভাগ ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এটা একটি কনসার্নিং বিষয়, কারণ তাদের দেশে অন্যান্য কোম্পানিরা এই জন্যই ব্যবসা করতে আসে যে তারা ট্যাক্স সাবসিডি পায়। তো ডেভেলপ কান্ট্রিদের থেকে ডেভেলপিং কান্ট্রির এই এজটা এই ট্যাক্সের জন্য কমে যেতে পারে। ভারত যদিও এই ট্যাক্সের লেজিসলেশনের ক্ষেত্রে সহমত জানিয়েছে। OECD, অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই সংস্থাটি এই ট্যাক্স নিয়ে বলেছে যে এটা 90% গ্লোবাল ইকোনমিকে কভার করবে। OECD 36টি মেম্বার রয়েছে। 1961 সালে ফ্রান্সের প্যারিসে এই সংস্থাটি তৈরি হয়। মেনলি ডেভেলপড কান্ট্রিরা এর মেম্বার, ইন্ডিয়া এই অর্গানাইজেশনের মেম্বার নয়। তবে OECDও বলেছে যে এটা ডেভেলপিং কান্ট্রিদের ক্ষেত্রে এই এমএটি বা মিনিমাম অল্টারনেট ট্যাক্স একটি থ্রেট হতে পারে। এরপরের নিউজটি হচ্ছে PM ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল, যাকে অনেক সময় PMEAC বলা হয়, এটাকে নতুন করে রিকনস্টিটিউট করা হলো। তার চেয়ারম্যান হলেন বিবেক দেবরয়। একসময় ইনি নীতি আয়োগের মেম্বার ছিলেন, এখন ইনি PMEACর চেয়ারম্যান। এরপরের নিউজটি ইকোনমিক অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। KV কামাত, একজন ভারতীয়, যিনি এর আগে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিক্স ব্যাংকের হেড ছিলেন, তাকে ন্যাশনাল ব্যাংক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট, NABFID, এই ব্যাংকের চেয়ারপারসন করেছে ভারত সরকার। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংকের বর্তমান হেড হচ্ছেন ব্রাজিলের মার্কোস প্রাডো ট্রেজো, এবং ভাইস প্রেসিডেন্ট একজন ভারতীয়, যার নাম অনিল কিশোরা। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো সাজেশান থাকলে জানাবেন। আমরা পরবর্তী মাসগুলির ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।